হ্যালো গাইজ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, শুভ স্বাধীনতা দিবস। 2020 সালে আজকে 15ই আগস্ট শুভ স্বাধীনতা দিবসে তোমাদেরকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দিয়ে আজকে আমরা চলে আসবো আমাদের ভিডিওতে। আজকের ভিডিও যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা। এটা ক্লাস 10 এবং 12 এর খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ক্লাস 10 থেকে এটাতে প্রায় 12 নাম্বার মতো আসবে। তো খুব ভালো করে ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত গোটা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব উপকারে লাগবে। ওয়েলকাম টু দ্য সৌতি কোচিং সেন্টার। সৌতি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমাদের ভিডিও। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে তড়িৎ। ক্লাস 10 এবং 12 এর জন্য এই ক্লাসটা আমরা নিচ্ছি, খুব ভালো করে করো। তো প্রথমেই আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে তড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি, সেখানে আসবো তড়িৎ। তো প্রশ্ন হচ্ছে তড়িৎ কি? তো তড়িৎ এক প্রকার শক্তি। তড়িৎ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের শক্তির নিয়ম মান্য করে। ঠিক আছে, আমরা অত কিছু লিখছি না, জাস্ট মেন টপিক গুলো করছি। এবার আমরা আসবো যে তড়িৎ, এই তড়িৎকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চল তড়িৎ। স্থির তড়িৎ অর্থাৎ যে তড়িৎ যেখানে উৎপন্ন হয় সেখানেই থেকে যায়, আর এক জায়গাতে তাকে নিয়ে যাওয়া যায় না বা যেতে পারে না, তাকে স্থির তড়িৎ। আর চল তড়িৎ এক জায়গাতে উৎপন্ন হয় এবং তাকে পরিবাহীর সাহায্যে অন্য এক জায়গাতে নিয়ে যাওয়া হয়, এটা হচ্ছে চল তড়িৎ। তাহলে তড়িৎ, স্থির তড়িৎ এবং চল তড়িৎ। এখন প্রশ্ন হচ্ছে যে এই চল তড়িৎ যেটা বলছি, সেই চল তড়িৎ নিয়ে আজকে আমাদের আলোচনা। সেই চল তড়িতে কে যাচ্ছে? না তো চল তড়িতে যাচ্ছে আমাদের আধান। তো আধান আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তো আমাদের প্রথম পয়েন্ট যে জিনিসটা আমরা আনবো সেই জিনিসটা হচ্ছে আধান কি। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই জিনিসগুলো তোমরা দেখার সঙ্গে সঙ্গে নিজে নিজে খাতা পেন বার করে লিখে নেবে। লিখে নিলে তোমাদের সুবিধাও হবে এবং তোমাদের পড়াটাও আরো অনেক বেটার হবে। তো আমরা আসবো আজকে প্রথম পয়েন্ট, এবং সেটা হচ্ছে আধান। আধান বা একে তড়িতাধানও বলা হয়। তাহলে আধান কাকে বলছে? তো আধান জিনিসটা হচ্ছে, আধান একটা বিশেষ ধর্ম, কোন একটা বস্তুর একটা বিশেষ ধর্ম, যে ধর্মের জন্য সেই বস্তুটি অপর কোনো বস্তুকে, সেটা তড়িৎগ্রস্ত বস্তু হোক বা তড়িৎহীন বস্তু হোক, তাকে বল প্রয়োগ করবে। তাহলে ঠিক আছে, আধান জিনিসটা লিখি। আধান হলো বস্তুর একটি বিশেষ ধর্ম। আধান বস্তুর একটি বিশেষ ধর্ম যার জন্য ওই বস্তুটি অপর কোনো তড়িৎগ্রস্ত বা তড়িৎহীন বস্তুতে বল প্রয়োগ করবে। অর্থাৎ আধান একটা ধর্ম, যে ধর্মের জন্য ওই বস্তুটি অপর কোনো একটা বস্তু, সেই বস্তুটা তড়িৎগ্রস্ত হোক বা তড়িৎহীন হোক, তার উপর বল প্রয়োগ করবে। এখন এই আধানকে দুই ভাগে ভাগ করছে। এই আধানকে দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ধনাত্মক আধান, আর আরেকটা হচ্ছে ঋণাত্মক আধান। ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান। তো প্রশ্ন হচ্ছে, আধান হলো, আধান ধনাত্মক ঋণাত্মক দুটোই বুঝলাম, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে তড়িৎ আমাদের প্রবাহ হচ্ছে কি করে, সেই জিনিসটা আমরা এবার দেখব। যে আমাদের আধানের সাহায্যে কোনো একটা বস্তু বা কোনো একটা পরিবাহী কিভাবে তড়িৎ পরিবহন করে। তো সেটার জন্য আমরা একটা পরিবাহীর ছবি আঁকি। ধরা যাক এটা একটা তার, কোনো ধাতব তার, ধরে নিলাম এটা লোহারই একটা তার।
তো এই লোহার তার, তো লোহা অর্থাৎ লোহা Fe, আমরা জানি Fe তার শেষ কক্ষ থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করে দেয়, অতএব তাহলে সে গঠন করছে Fe2+। এরকম একটা লোহার দণ্ডে বা লোহার তারে তাহলে কোটি কোটি পরমাণু আছে, প্রত্যেকটা পরমাণু দুটি করে ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, তাহলে সেই কোটি কোটি ইলেকট্রন কোথায় যাচ্ছে? পালিত যাচ্ছে না, থাকছে কোথায়? এই পরিবাহীর গায়ে আমাদের ঘুরে বেড়াচ্ছে, মুক্ত অবস্থায়, ফ্রি অবস্থায় এই পরিবাহীর গায়ে এইগুলোতে সব ঘুরে বেড়াচ্ছে। কি আছে না, তো ইলেকট্রনগুলো এখানে ছুটে বেড়াচ্ছে। এখন বাইরে থেকে যদি একে কোনো পরিবাহী তার দিয়ে এবং একটা তড়িৎ কোষের সঙ্গে যদি যুক্ত করে দেওয়া হয়, কোনো পরিবাহী তার দিয়ে তড়িৎ কোষের সঙ্গে যদি যুক্ত করে দেওয়া হয়, তবে দেখা যাবে যে এই ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট অভিমুখে, অর্থাৎ ইলেকট্রনগুলো একটা পজিটিভ দিকে ছুটতে শুরু করেছে, এই দিকে পজিটিভ দিকে ইলেকট্রনগুলো ছুটতে শুরু করেছে, একটা নির্দিষ্ট অভিমুখে ইলেকট্রনগুলো আসছে, অর্থাৎ ইলেকট্রন একটা প্রবাহ সৃষ্টি হচ্ছে। বিজ্ঞানের ভাষায় যেদিকে ইলেকট্রনগুলো প্রবাহিত হয় ঠিক তার বিপরীত দিকে তড়িৎ যাবে, অর্থাৎ তড়িৎ প্রবাহটা তখন পজিটিভ টু নেগেটিভ আসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ইলেকট্রনের প্রবাহ, আর এই দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের তড়িতের প্রবাহ। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ঠিক আছে, হয়ে গেল। তাহলে আশা হচ্ছে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমাদের তড়িতের প্রবাহটা হয়। সংজ্ঞা, তড়িৎ প্রবাহ কাকে বলছে? তড়িৎ প্রবাহ আমরা কি দেখতে পেলাম, যে ছবিতে দেখতে পেলাম যে ইলেকট্রন গুলো একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে যাচ্ছে, কোথায় না, তো ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত, সেটাই আমরা এখন লিখে দেবো। তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা হচ্ছে যে কোনো পরিবাহীতে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত পর্যন্ত ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। অর্থাৎ কোন পরিবাহীতে, যে একটা পরিবাহী নিলাম, এই পরিবাহীতে এটা যদি ধনাত্মক প্রান্ত হয়, এটা যদি ঋণাত্মক প্রান্ত হয়, তাই ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত পর্যন্ত যে ইলেকট্রনের প্রবাহ যাচ্ছে সেটাকেই বলছি আমাদের তড়িৎ প্রবাহ। আচ্ছা, তো এটা তোমরা লিখে নাও। এরপরে আমরা আসবো যেটা তোমাদের আছে, সেটা হচ্ছে কুলম্বের সূত্র। তো পরের পয়েন্ট আমাদের হচ্ছে কুলম্বের সূত্র, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্লাস 10-এও আছে, ক্লাস 12-এও আছে, জানতেই হবে, এর ব্যাখ্যাটাও করতে হবে, আমাদের ব্যাখ্যাটাও জানতে হবে। তো কুলম্বের সূত্রটা আমরা বলছি। তো কুলম্বের সূত্র জিনিসটা দেখো কি হচ্ছে না, তো কুলম্বের সূত্র বলেছে যদি দুটি তড়িতাধান, অর্থাৎ এখানে একটা তড়িতাধান এবং কিছু দূরে আর একটা তড়িতাধান, একটা তড়িতাধানকে আমি Q1 এবং আর একটা তড়িতাধানকে আমি Q2 দিয়ে যদি প্রকাশ করি, Q1 এবং Q2 এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি R হয়, তাহলে বলছে যে এদের মধ্যে যে বলটা প্রয়োগ হবে সেটা হচ্ছে F। এগুলো ধরে নিয়ে এই বলটা আমাদের আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। কি করে বুঝবো? যদি একই পরিমাণ তড়িতাধান হয়, অর্থাৎ দুটোই যদি ধনাত্মক বা দুটোই যদি ঋণাত্মক হয়, সমপরিমাণ তড়িতাধান হলে সেটা বিকর্ষণ হয়ে যাবে, আর যদি একটা ধনাত্মক একটা ঋণাত্মক অর্থাৎ বিষম হলে সেটা তাদের মধ্যে আকর্ষণ হবে। তাহলে কুলম্বের সূত্রটা হচ্ছে দুটি বিন্দু তড়িতাধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল ওই আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আমি কুলম্বের সূত্রটা আরেকবার ভালো করে বলছি, ছবির সঙ্গে মিলিয়ে নিচ্ছি, যে দুটি বিন্দু তড়িতাধান, অর্থাৎ এইটা একটা বিন্দু তড়িতাধান, এটা একটা বিন্দু তড়িতাধান, দুটি বিন্দু তড়িতাধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের মধ্যবর্তী দূরত্ব তাদের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে কুলম্বের সূত্র। তা কুলম্বের সূত্রটার ব্যাখ্যা আমরা কেউ করবো না, তো ব্যাখ্যা আমাদের আসছে
মনে করি Q1 ও Q2 দুটি তড়িতাধান, দুটি বিন্দু তড়িতাধান পরস্পর থেকে r দূরত্বে অবস্থিত। মনে করছি Q1 ও Q2 দুটি বিন্দু তড়িতাধান পরস্পর থেকে r দূরত্বে অবস্থিত। এদের মধ্যে ক্রিয়াশীল বল F হলে কুলম্বের সূত্রানুযায়ী কি বলছে, তো F প্রপোর্শনাল টু Q1 Q2, Fটা Q1 এবং Q2 এর সঙ্গে সমানুপাতিক এবং F প্রপোর্শনাল টু 1/r², অর্থাৎ তার দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এটা F সমান Q1 F প্রপোর্শনাল টু Q1 Q2 এবং F প্রপোর্শনাল 1/r², দুটোকে একত্র করে দিলে আমরা কি পাবো, F প্রপোর্শনাল টু Q1 Q2/r², F প্রপোর্শনাল টু Q1 Q2/r²। এখন ফিজিক্সে আমরা যদি সমান দিতে চাই তাহলে আমাকে এখানে একটা ধ্রুবক ব্যবহার করতে হবে, তাহলে F সমান K ইনটু Q1 Q2/r²। এইটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, F সমান K ইনটু Q1 Q2/r²। ওকে, এখন সিজিএস এবং এসআই পদ্ধতিতে এই গাণিতিক রূপটা একটু একটু চেঞ্জ হয়ে যাবে, তো আমরা সেটাই আলোচনা করব। তো কুলম্বের সূত্রটা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমরা এটা ভালো করে দেখো, না হলে আবার এটাকে রিপিট করে দেখো এবং খাতা পেন নিয়ে অবশ্যই দেখো। তোমাদেরকে একটা কথা বারবার বলে রাখছি, পড়াটা তখনই ভালো হবে যখন তোমরা এই ভিডিওগুলো দুবার তিনবার দেখার পরেও নিজে নিজে এগুলো খাতা পেনে করবে, খাতা পেনে করে প্র্যাকটিস করবে, তবেই তোমাদের পড়াশোনাটা ভালো মতো হবে। আর টপিকগুলো খুব ইন্টারেস্টিং টপিক, এগুলো ভালো মতো যদি দেখা হয় তাহলে খুব ভালো লাগবে, পড়তেও খুব ভালো লাগবে। তাছাড়াও যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আর এই ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধবকে দেখার জন্য শেয়ারও করে দিও। তাহলে আমরা দেখতে পেলাম কি না, তো F সমান K ইনটু Q1 Q2/r², এইটা হচ্ছে কুলম্বের সূত্রের মেইন ফর্মুলা। এখন সিজিএস পদ্ধতিতে K সমান 1, অতএব F সমান কত হবে, F সমান K এর বদলে 1 বসাচ্ছি, 1 ইনটু Q1 Q2/r², অতএব F সমান Q1 Q2/r²। এটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে মান, এটা যেন মনে থাকে, সিজিএস সিস্টেম। তাহলে সিজিএস পদ্ধতিতে K এর মানটা 1, তাহলে K এর মান যদি 1 বসানো হয় তাহলে F সমান 1 ইনটু Q1 Q2/r², অতএব F সমান Q1 Q2/r²। কিন্তু এসআই পদ্ধতিতে, তাহলে এসআই পদ্ধতিতে একটু দেখে নাও, এসআই পদ্ধতিতে আমাদের K এর একটা মান আছে। তাহলে এসআই পদ্ধতিতে আমরা যদি K এর মানটা বসাই, আগে K এর মানটা দেখে রাখো, এসআই K সমান আসবে 1/4πε0, এটা হচ্ছে K এর মান এসআই পদ্ধতিতে। তাহলে এসআই সিস্টেমে যদি এটা হয় তাহলে অতএব আমাদের কুলম্বের সূত্রের F সমান কত আসবে, K এর বদলে বসে যাবে 1/4πε0 ইনটু Q1 Q2/r²। এইটা হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে মান, এসআই সিস্টেম। ওকে, তাহলে দুটো পদ্ধতিতে আমরা সমীকরণ পেয়ে গেলাম, সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে দুটোতে আমরা কুলম্বের সূত্রের সমীকরণ পেয়ে গেলাম। এবার আমরা আসবো নেক্সট পয়েন্ট। পরের পয়েন্ট হচ্ছে তড়িতাধানের একক। তড়িতাধানের একক, আচ্ছা এর আগে একটা কথা বলি,
যে কুলম্বের সূত্র থেকে একটা কোশ্চেন হচ্ছে যে অনেক সময় তো কোশ্চেন আসতেও পারে বা আসে যে কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য না, তখন কিন্তু বলতে হবে দুটি বিন্দু আধানের ক্ষেত্রেই কেবলমাত্র কুলম্বের সূত্র প্রযোজ্য, অর্থাৎ আধানগুলোকে বিন্দু আধান হতে হবে, বিন্দু আধানের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য। আচ্ছা, এবার আমরা আসবো তড়িতাধানের একক। তড়িতাধানের এসআই এবং সিজিএস উভয় একক কি হলো, সরি এসআই এবং সিজিএস বলছি, এসআই এবং ব্যবহারিক কুলম্ব, এবং এটাকে ক্যাপিটাল সি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে তড়িতাধানের এসআই এবং ব্যবহারিক একক হচ্ছে কুলম্ব, এবং এটাকে প্রকাশ করা হচ্ছে কুলম্ব দিয়ে। আর তড়িতাধানের কিছু ছোট ছোট এককও আছে, যেমন মিনি কুলম্ব, মাইক্রো কুলম্ব, এগুলো আছে। মিনি কুলম্ব, মাইক্রো কুলম্ব, এইগুলো হচ্ছে আমাদের তড়িতাধানের একক। এবার এটা তো এসআই এবং ব্যবহারিক একক গেল। এরপরে আমরা আসবো সিজিএস একক। সিজিএস একক হচ্ছে ইএসইউ, যার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রো স্ট্যাটিক ইউনিট, বা বাংলাতে বললে স্থির তড়িৎ একক। ইএসইউ এটা হচ্ছে স্থির তড়িৎ একক। একটা সম্পর্ক রাখতে হবে, 1 কুলম্ব সমান 3 × 10⁹ ESU, এটা মনে রাখতে হবে। অর্থাৎ সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক। তাহলে 1 ESU সমান 3 × 10⁻10 ESU। সিজিএস পদ্ধতিতে আরেকটাও একক আছে, সেটা হচ্ছে ইএমইউ। ইএমইউ অর্থাৎ এটার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রো ম্যাগনেটিক ইউনিট, বা বাংলায় তড়িৎ চুম্বকীয় একক। ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বা তড়িৎ চুম্বকীয় একক। তাহলে তড়িতাধানের এককগুলো কি হচ্ছে না, এসআই এবং ব্যবহারিক একক হচ্ছে কুলম্ব, এটার ছোট এককগুলো হচ্ছে মিনি কুলম্ব, মাইক্রো কুলম্ব। 1 মিনি কুলম্ব যখন আমরা বলবো, তাহলে মিনি কুলম্ব হচ্ছে 10⁻³ কুলম্ব, আর মাইক্রো কুলম্ব সমান হচ্ছে 10⁻⁻6 কুলম্ব। আর এছাড়াও সিজিএস পদ্ধতিতে তড়িতাধানের একক হচ্ছে ইএসইউ, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্থির তড়িৎ একক। এটা হচ্ছে কি 1 কুলম্ব সমান 3 × 10⁹ ESU। অথবা এটা আরেকটা হচ্ছে ইএমইউ, সিজিএস পদ্ধতিতে আরেকটা আছে, সেটা হচ্ছে ইএমইউ বা ইলেকট্রো ম্যাগনেটিক ইউনিট বা তড়িৎ চুম্বকীয় একক। ঠিক আছে, এছাড়াও আরেকটা একক আছে, আমাদের এখানে আঁটবে না, আমরা লিখছি, সেটা হচ্ছে অ্যাব কুলম্ব। অর্থাৎ এ বি এবং সিটা বড় হাতে, এবিসি, এটাকে হচ্ছে অ্যাব কুলম্ব। এটাও একটা আমাদের একক, অ্যাব কুলম্ব, অয়জফলাকার ব কুলম্ব। এটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে আরেকটা একক। এই সম্পর্কটা মনে রাখতে হবে, 1 অ্যাব কুলম্ব অর্থাৎ 1 ABC সমান 3 × 10⁻10 ESU। এটা একটা সম্পর্ক, 1 অ্যাব কুলম্ব সমান 3 × 10⁻10 ESU। তাহলে আমরা বিভিন্ন ধরনের একক আমরা দেখতে পেলাম, তড়িতাধানের এককগুলো। এই এককগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ছোট ছোট কোশ্চেন অনেক সময় পড়ে, এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এবার আমরা আসবো নেক্সট টপিক।
নেক্সট আমরা আসবো কুলম কাকে বলে। কুলম্বের সংজ্ঞা, কুলম জিনিসটা কি? কুলম্বের সংজ্ঞা আমরা দেব। কুলম্বের দুটো সংজ্ঞা তোমাদের বইয়েও দেওয়া আছে, আমরাও দুটোই দেব। তো কি বলছে না, তো দুটি বিন্দু তড়িতাধান, যদি আমরা দুটো বিন্দু তড়িতাধান নিই, এই একটা দুটো বিন্দু তড়িতাধান, এবং এই দুটোকে সমান পরিমাণ নিতে হবে, অর্থাৎ এটাও যা নেব এটাও ঠিক তাই নেব, এবং সম আধান, অর্থাৎ দুটোই যদি পজিটিভ বা দুটোই যদি নেগেটিভ হয়, আমরা ধরে নিচ্ছি যে দুটোই পজিটিভ, এটাও প্লাস কিউ এটাও প্লাস কিউ। দুটো বিন্দু তড়িতাধানকে পরস্পর থেকে যদি 1 মিটার দূরত্বে রাখা হয়, এবং সেটা শূন্য মাধ্যমে কিংবা বায়ু মাধ্যমে, দুটি বিন্দু তড়িতাধানকে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখলে যদি এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান F সমান, F এর মানটা হতে হবে 9 × 10⁹ নিউটন, 9 × 10⁹ নিউটন, এবং বিকর্ষণ বল কাজ করতে হবে, কারণ দুটোই যেহেতু আমাদের পজিটিভ বা দুটোই যদি আমরা নেগেটিভ নেই, তাহলে এদের মধ্যে অবশ্যই বিকর্ষণ বল কাজ করবে, এটা এদিকে ঠেলবে এটা এদিকে ঠেলবে, সেই F এর মান। তাহলে এই পরিমাণ আধানকে, অর্থাৎ প্রতিটা আধানকে বলছে 1 কুলম। তাহলে সংখ্যাটা ভালো করে বললে কি হবে না, তো দুটি সমজাতীয় এবং সমপরিমাণ বিন্দু আধানকে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখলে যদি তাদের মধ্যে 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল কাজ করে, তবে প্রতিটি বিন্দু আধানকে 1 কুলম বলে। তাহলে কুলম্বের সংখ্যাটা বোঝা গেছে। তার মানে কি না, দুটো বিন্দু আধানকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা হতে হবে 9 × 10⁹ নিউটন। অথবা এর সঙ্গে আরেকটা সংজ্ঞা আছে, সেটাও তোমরা মনে রাখতে পারো। তো বলছি যে সেই সংজ্ঞাটা কি, সিলভার নাইট্রেট অর্থাৎ AgNO3 এর জলীয় দ্রবণে বা এর দ্রবণে যে পরিমাণ তড়িৎ চালনা করলে ক্যাথোড তড়িৎ দ্বারে 0.0001118 গ্রাম সিলভার জমা হবে, অর্থাৎ এত গ্রাম সিলভার আমাদের অধক্ষিপ্ত হবে, সেই পরিমাণ তড়িৎটাকে বলছে 1 কুলম। কি বললাম না, তো সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে যে পরিমাণ তড়িৎ চালনা করলে ক্যাথোড তড়িৎ দ্বারে 0.0001118 গ্রাম সিলভার জমা হবে বা সিলভার অধক্ষিপ্ত হবে, সেই পরিমাণ তড়িৎকে বলছে 1 কুলম। তাহলে কুলম্বের দুটোই সংজ্ঞা আমাদের হয়ে গেল। কুলম্বের সংজ্ঞা তোমরা আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার নেক্সট। তো তোমরা বুঝতে পারলে কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রের বিভিন্ন এককগুলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। তো এবার আমরা আসছি অঙ্কে। একটা যে কুলম্বের সূত্রের যে ফর্মুলা আমরা শিখলাম, সেখান থেকে দু একটা অঙ্ক করাচ্ছি। ঠিক আছে, অঙ্কগুলো দেখো। তো ফার্স্ট অঙ্কটা আমি বলছি, অঙ্ক তোমরা লিখে নাও, আমি বলে দিচ্ছি। প্রথম অঙ্ক একটা দিয়েছে, বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধান 20 ESU এবং 15 USU পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরত্বে আছে, আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। তো কি, বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধান 20 ESU এবং 15 ESU পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরত্বে আছে, আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। আমরা দেখেছি ভৌত বিজ্ঞানে ছেলেমেয়েগুলো অঙ্কতে খুব ভয় পায়। তো ভৌত বিজ্ঞানের অঙ্কতে ভয় পাওয়ার কোনো সিস্টেম নেই, অঙ্ক খুবই সহজ হয়, একটু ভালো করে জিনিসটা বুঝে নিলেই আমরা অঙ্কগুলো করতে পারবো। তো দেখা যাক আমাদের এই অঙ্কটা কিভাবে করা যায় আমাদের। তো অঙ্কটা আমরা করবো। অঙ্কতে আমরা প্রথমেই আসবো যে আমাদেরকে যেহেতু কুলম্বের সূত্র থেকে তাদের বলছে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান নির্ণয় করতে, অর্থাৎ আমাদের এফ এর মান বার করতে বলেছে। কুলম্বের সূত্র অনুযায়ী এফ এর যে ফর্মুলাটা আমরা শিখেছি সেটাই আমরা প্রথমে লিখবো। যে আমরা জানি F সমান K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। এখন CGS পদ্ধতিতে K সমান 1, Q1 সমান 20 ESU, Q2 সমান 15 ESU এবং R সমান 10 সেন্টিমিটার। তো আমরা এই মানগুলো জাস্ট বসাবো, এগুলো বলে দিয়েছে। K এর মানটা 1, এটা আমাদের মনে রাখতে হবে। Q1 এর মান বলেছে 20 ESU, Q2 এর মান হচ্ছে 15 ESU আর R এর মানটা 10 সেন্টিমিটার। অতএব F সমান K এর মান 1, তাহলে 1 ইন্টু
Q1 এর মান হচ্ছে 20, এটার মান হচ্ছে 15, আর এটা হচ্ছে 10 এর স্কয়ার মানে 10 গুণিত 10, অর্থাৎ কেটে দিলে 10 2 এ 20, 5 দিয়ে কাটলে 5 3 এ 15, 5 2 এ 10, 2 2 কেটে গেল, তার মানে 3 একে 3, এবং বলের একক হচ্ছে ডাইন। তাহলে অতএব আমাদের ওই বিন্দু আধান দুটির মধ্যে বল কত? ক্রিয়াশীল বল। অতএব নির্ণীয় ক্রিয়াশীল বল ডাইন। খুবই সহজ একটা অঙ্ক, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। কি না, তো প্রথমে আমাদেরকে ফর্মুলাটা লিখতে হবে, ফর্মুলাটা লেখার পর আমাদেরকে কি কি বলেছে সেটা দিতে হবে, এবং জাস্ট যেটা বার করতে দিয়েছে সেটা সমীকরণে মান বসালে অঙ্কটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। ভৌত বিজ্ঞানের অঙ্ক খুবই সহজ হয়। তো আমরা এবার আসবো নেক্সট আরেকটা অঙ্কতে। এটা একটা অঙ্ক হলো, নেক্সট আমরা আরেকটা অঙ্ক আসবো। বলো। তো নেক্সট অঙ্কটা হচ্ছে আমাদের, লিখে নাও তোমরা, 25 ESU ও 12 ESU আধান দুটি পরস্পর থেকে বায়ু মাধ্যমে 10 সেন্টিমিটার দূরত্বে আছে। 25 ESU ও 12 ESU আধান দুটি পরস্পর থেকে বায়ু মাধ্যমে 10 সেন্টিমিটার দূরত্বে আছে। এদের মধ্যে ক্রিয়াশীল বল কত? সেম অঙ্ক, দুটো আধান বলে দিয়েছে, তাদের মধ্যে দূরত্ব বলে দিয়েছে এবং বায়ু মাধ্যম বলে দিয়েছে। তাহলে অঙ্কটা আমরা অবশ্যই করতে পারবো। তো অঙ্কটা করো। আচ্ছা, এই অঙ্কটা যেহেতু একই অঙ্ক, তাই আমি অঙ্কটা করে দেখাচ্ছি না তোমাদের জন্য। এই অঙ্কটা হোম টাস্ক থেকে যাচ্ছে, অর্থাৎ এইটা তোমাদের হোম টাস্ক থাকছে। তোমরা এই অঙ্কটা আমাকে করে মেসেজ করে পাঠাও, আমরা দেখতে চাই যে কে কতজন কেমন করছে। কি বলে দিয়েছে আমি বলে দিলাম, তাও একটু সমীকরণে যে আমরা ফর্মুলাটা এটাই করব যে F সমান K ইনটু Q1 Q2 বাই R স্কয়ার। এখানে আমাদের Q1 এর মান বলেছে 25 ESU, Q2 এর মান বলে দিয়েছে 15 ESU, আর এর মান বলেছে আমাদের কত? আর এর মান বলে দিয়েছে 10 সেন্টিমিটার। তাহলে আমাদের F এর মানটা কত হবে? এই কোশ্চেনটা তোমাদের হোম টাস্ক, আমাকে করে পাঠাও। তো এবার আমরা আসবো নেক্সট টপিক। নেক্সট আরেকটা অঙ্ক আমরা আসছি। নেক্সট একটা অঙ্ক, সেই অঙ্কটা অনেকটা একই টাইপেরই অঙ্ক আমাদের হবে। একটু দেখো অঙ্কটা বলছি। অঙ্কটা হচ্ছে 5 কুলম ও 10 কুলম দুটি আধান পরস্পর থেকে 10 মিটার দূরত্বে অবস্থিত। 5 কুলম ও 10 কুলম দুটি আধান পরস্পর থেকে 10 মিটার দূরে অবস্থিত। তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে বলেছে। এখানে তোমাদের কোশ্চেনে কি কি বলে দিয়েছে? যে 5 কুলম বলে দিয়েছে একটা আধান, আর একটা আধান 10 কুলম, এবং তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 10 মিটার। কিন্তু দেখো এগুলো সব এসআই পদ্ধতিতে বলেছে, তাই এসআই পদ্ধতিতে যখন বলবে তখন 1/4πε0 বলে একটা টার্ম চলে আসছে। 1/4πε0। এই ε0টা হচ্ছে মাধ্যমের তড়িৎভেদ্যতা, বা 0 বললে এটা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। এটা মনে রাখতে হবে। শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। এই 1/4πε0 এটার একটা মান আমাদের বলে দিয়েছে। মানটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এই মানটা হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম টু দি পাওয়ার -2। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 1/4πε0 এর মান। তো কি হলো যে আমাদের তাহলে দুটো আধান বলে দিয়েছে। একটা আধান বলে দিয়েছে Q1 সমান 5 কুলম, একটা বলে দিয়েছে Q2 সমান 10 কুলম, এদের মধ্যবর্তী দূরত্ব R সমান 10 মিটার। এতগুলো সব বলে দিয়েছে। এই বলে দেওয়ার পর তাহলে আমাদের কোশ্চেনটা কি আসছে যে F এর মান কত? তাহলে F সমান কত? তো আমরা একই ভাবে অঙ্কটা করব। তাহলে অঙ্কটা তোমরা কি বুঝতে পারলে? তো অঙ্কটা বলেছে যে 5 কুলম এবং 10 কুলম দুটি আধান পরস্পর থেকে 10 মিটার দূরত্বে আছে। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মানটা কত? তাহলে অতএব F সমান আমাদের বেরোবে 1/4πε0 × Q1 Q2 বাই R স্কয়ার সমান, মানটা বসাও,
এটার মান হচ্ছে 9 ইন্টু 10⁹9 ইন্টু Q1 এর মান 5, এটার মান 10 বাই 10 এর স্কয়ার মানে 10 ইন্টু 10। এখন একটা 10 কেটে গেল, এইখানে তাহলে পড়ে থাকছে দেখো 5 ইন্টু 9 মানে 45, আর 10⁹9 থেকে একটা 10 বাদ যাচ্ছে তাহলে 10⁸8, তাহলে 45 ইন্টু 10⁸8, কিন্তু বলের একক হচ্ছে নিউটন, তাই এফ এর একক হচ্ছে নিউটন, তাহলে 4.5 ইন্টু 10⁸8 নিউটন, বা তোমরা এটাকে এরকমই রাখতে পারো এফ সমান 4.5 ইন্টু 10⁹9 নিউটন, অর্থাৎ ওই আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান 4.5 ইন্টু 10⁹9 নিউটন। তো আজকে আমাদের শুধু কুলম্বের সূত্রটাই হলো, কুলম্বের সূত্র থেকে এই ধরনের অঙ্কগুলো আমরা পড়ালাম। সূত্রটা তোমরা আশা করছি ভালোই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, আরো তোমাদের কোনো অঙ্কে যদি প্রবলেম থেকে থাকে সেই অঙ্কটা তোমরা কমেন্টের মাধ্যমে আমরা জানাও, আমরা অবশ্যই তোমাদেরকে এটা আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা এই ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে পৌঁছে দাও। ঠিক আছে, তো আজকে রাখছি, ভালো থেকো।